মানে প্রথম দিনে প্রথম মোমেন্টে আমাকে স্মৃতি হিসেবে দিলে হচ্ছে 100 কিয়াত। বন্ধুরা আমি চাই আফ্রিকা ঘোরা সেই মানুষটা এখন দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার। এখানে মনে হয় ফ্রিতে খাবার বিতরণ করা। ফ্রি ফ্রি ওকে। হ্যাপি বার্থডে ইনকা। ওকে বাহ, কি সুন্দর ব্যাপার দেখুন। মানে একেবারে দেখে মনে হচ্ছে যেন এক বুতুরে দেশ, মানুষজন মনে হয় এই দেশে বসবাস করেই না এরকম মনে হবে। এই দেশটাতে আমি আধা ঘন্টা আগে পর্যন্ত যেটা ভাবতাম এখানে হয়তোবা যুদ্ধ চলছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, হয়তোবা মানুষ মারামারি হানাহানি এরকম হয়তোবা হচ্ছে। আর এটা জানতাম যে হয়তোবা বিদেশিদেরকে এখানে অ্যালাউ করে না বা বিদেশিদের প্রতি অনেক ধরনের রেস্ট্রিকশনস হয়তোবা আছে, এরকম আমরা ভেবে আসছি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মানুষ কেমন হবে, রাস্তাঘাট কেমন হবে তাদের শহর যাতায়াত চলাচল ইমিগ্রেশন সহ যাবতীয় ব্যাপার স্যাপারগুলো। মেল ফিমেল রাইট, ইটস মেল ফিমেল কোনটাতে কে আছে এটা দেখা যাচ্ছে। তো কোরআন হ্যাফজ হে हाँ हिफ्स है ये लड़का लोग भी लगाता है, लड़का लोग भी लगाता है। মানে চাইনিজ রিলেটেড যে অ্যাপসগুলো সেগুলো হচ্ছে ভিপিএন ছাড়া চলে। ভাতের ইয়ার সাথে শুটকি ভর্তা বা মরিচ ভর্তা এরকম ভর্তা মুড়িয়ে পার্সেল করে প্লাস্টিকে করে ডেলিভারি দেয়। আমাদের খাবারটা কিভাবে সার্ভ করেছে দেখুন। যেখানে যাবেন খালি টাকা, বস্তায় টাকা। ও ভাই লড়াই ফেড়ে গিয়ে দেখবো। আমি আপনাদেরকে দেখাবো এই পুরো মায়ানমার সিরিজটাতে এখানকার মানুষের জীবন, তাদের ধর্ম, কালচার, রীতি নীতি, জীবন যাপন, দৈনন্দিন ওভারঅল এই মায়ানমারটাকে পুরো বাংলাদেশের মানুষের কাছে অজানা একটা দেশ, যদিও বা আমাদের পাশেরই সবচেয়ে অবহেলিত একটা দেশ বলতে পারেন ইন টার্মস অফ ট্যুরিজম। সেই দেশটা আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব খুঁটিনাটি যত বিষয়। আনসিন আফ্রিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর এই পুরো সিরিজটা আপনারা উপভোগ করতে পারেন। ঢাকা এয়ারপোর্ট থেকে ইউএস ডলার কিনবো আশা করে বাইরে থেকে ডলার কিনে নাই, এয়ারপোর্টে চলে আসছি, বাট এয়ারপোর্টে কোথাও ডলার নেই। সো ফাইনালি নিতে হলো ইউরো। শেষমেশ ইউরো নিয়ে যাচ্ছি মায়ানমার। ফ্লাইটের মাত্র 40 মিনিট বাকি আছে এখন। এয়ারপোর্ট দিয়ে লাখ লাখ ডলার প্রতিদিন ঢুকে, কিন্তু যাত্রীরা কিনতে চাইলে এই ডলারগুলো কেউ দেয় না। সো এই বল কেউ করবেন না যে ডলার এয়ারপোর্ট থেকে কিনবেন, সেই আশা এয়ারপোর্ট আসবেন, তাহলে দরা খাবেন আমার মতো। থাই এয়ারওয়েজের এক ভাই জিজ্ঞেস করতেছে, স্যার শেষমেশ কি ব্যাগটা চেঞ্জ করলেন যেটার জন্য ভিডিও করছিলেন? বললাম যে না ভাই, এখন বাসা থেকে ব্যাগ র্যাপিং করে আনি। টাকা দেখছিলেন গত ভিডিওতে ব্যাগ র্যাপিং নিয়ে কি একটা ব্যাপার ছিল। ইমিগ্রেশনের আগে বোর্ডিং এক্সপিরিয়েন্স ছিল খুবই স্মুথ। এবার ইমিগ্রেশনে জিজ্ঞেস করলো যে প্রথমবার যাচ্ছেন? বললাম যে মায়ানমার প্রথমবার যাচ্ছি। আগে কোথাও গেছিলেন? বললাম যে আগে 20টা দেশে গিয়েছি। ওকে বললো 20টা দেশে কী করেন? বললাম আমি ইউটিউবার বা এরকম বিভিন্ন দেশে ঘুরি। বলে মাসে কত ইনকাম হয়? বললাম এই হয় টুকটাক। আপনার রাফলি একটা বললাম, বলে এত টাকা আমরা 30-40 হাজার টাকা বেতন পাই, এটা চেয়ে তো ওইগুলাই ভালো। বললাম যার নসিব আল্লাহ তালা যেটা রাখছে। ওকে বলে মায়ানমার যাবেন, ভয় লাগে না? বললাম না ভয় না, পৃথিবী তো দেখতে হবে, সো সময়ও অপেক্ষা করতে হলো, পৃথিবী থেকে অনেক পিছিয়ে যাব। তো এইভাবে ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স হলো। বলো শুভকামনা রইলো, সহি সালামতে পৌঁছান। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে থাই এয়ারওয়েজের ফ্লাইট। বাংলাদেশ থেকে ডিরেক্ট মিয়ানমারের কোনো ফ্লাইট নাই, থাইল্যান্ড ট্রানজিট হয়েই বিমানগুলো যায়। শুনেছিলাম যে অনেক আগে একবার হয়তো বা একসময় চালু ছিল, বাট রিসেন্টলি এটা বন্ধ বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইটটা। আর মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক তেমন আহামর ভালো না। সো এ হচ্ছে ব্যাপার। আমার থাইল্যান্ডে প্রায় 2 ঘন্টার মতো ট্রানজিট, তারপর হচ্ছে ইয়াঙ্গুনের উদ্দেশ্য হচ্ছে আমার রওনা। এখন বিমানে ওঠার অপেক্ষায় আছি, দেখা যাক আর কতক্ষণ লাগে। সো এই ছিল বেসিক্যালি আমার এই পর্যন্ত এয়ারপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, ডলারের যে ব্যাপার, এটা আমি একটা গ্রুপে পোস্ট করছিলাম, বলে যে এটা তাদের সিন্ডিক। আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা এয়ারপোর্ট থেকে ডলার কেনা বা বেচার এক্সপিরিয়েন্স। 1 ইউরো সমান 148 বাংলাদেশি টাকা হিসাব করে আমার কাছ থেকে নিল। ওয়েলকাম অন বোর্ড এয়ারবাস A320। এই বিমানে করে প্রথমবার ফ্লাই করা হচ্ছে থাই এয়ারওয়েজে। নতুন সব এয়ারলাইন্স, নতুন সব দেশ দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে আকাশে পাড়ি দেওয়া প্রতিটা বাঘ 21 বাঘের মতো পাড়ি দিচ্ছি, যদিও বা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে 19 বাঘের মতো পাড়ি দেওয়া হচ্ছে বাংলাদেশের বাহিরে। 4.5 ঘন্টার একটা ফ্লাইট হতে যাচ্ছে। অনবোর্ড মিল জানি না আদৌ আছে কিনা। টিকিট প্রাইস পড়েছে আমার ঢাকা ইয়াঙ্গুন ঢাকা ব্যাংকক ট্রানজিট হয়ে প্রায় 60-65 হাজার টাকা মতো আমার টিকিট কস্টিং পড়ে, যেটা আমি নিয়েছি ইউনিপাল ট্যুরিজমের কাছ থেকে। বলা যায় আজকে ফ্লাইট, আমি গতকাল নিয়েছিলাম এই টিকিটটা। সো লাস্ট মোমেন্টে আমার ফ্লাইটগুলো বেশিরভাগ সময়ই বুক হয়। আপনারাও চাইলে বিশ্বের যে কোনো দেশের জন্য ফ্লাইট টিকিট, ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং সহ কাস্টমাইজড প্যাকেজগুলো পেতে পারেন ডেফিনেটলি।
সো ফ্লাইট ছাড়ার প্রায় কাছাকাছি বা ভেরি ক্লোজ, মেবি 5-10 মিনিটের মধ্যে আমরা উড়াল দিতে যাচ্ছি নতুন একটা দেশের উদ্দেশ্যে। ফ্লাইটে খাবার অপশন ছিল চিকেন আর সি ফুড। সো নুডলস দিয়ে সি ফুড খেতে দারুণ সুস্বাদু লেগেছে আমার কাছে। খেয়ে এখন আমি আছি হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট, থাইল্যান্ড। এখান থেকে আরও প্রায় 3 ঘন্টা পর আমার পরবর্তী ফ্লাইট ইয়াঙ্গুনের উদ্দেশ্যে। সো সে পর্যন্ত অপেক্ষা, 3 ঘন্টার অপেক্ষার প্রহর গুনতে হবে। মোটামুটি আর আধা ঘন্টা বা 1 ঘন্টা মতো আছে আমার নেক্সট ফ্লাইট। এই ট্রিপে আমার সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে যে পাশের দেশ মায়ানমারে ইউরো নিয়ে যাচ্ছি, কিন্তু আমার সোনার বাংলাদেশের এয়ারপোর্টে কোনো বুথে ডলার নাই। প্রায় 8-10টা বিভিন্ন ব্যাংকের বুথগুলোতে আমি খোঁজার চেষ্টা করেছি, ডলার এক বাক্যে উত্তর নাই। সো শেষমেশ এখন ইউরো নিয়ে যেতে হচ্ছে। এই লাইফের ফার্স্ট টাইম ইউরো নিয়ে ট্রাভেল করতেছি। এই যে ডলারগুলো, এগুলো এয়ারপোর্ট থেকে কিনে নিয়ে যাচ্ছে কোথায়? এমন না যে তাদের ব্রাঞ্চে বিক্রি করতেছে। এই ডলারগুলো কই যায়? আমি সাদা মনের একটা প্রশ্ন, কোনো প্রতিবাদও না, কিছু না। এইগুলো আসলে যায় কোথায়? তো এখন আমি অপেক্ষায় আছি নেক্সট ফ্লাইটের জন্য। মায়ানমার ফ্লাইটে ইনশাল্লাহ এখন রওনা দিচ্ছি। ওয়েলকাম টু মায়ানমার। ওনাকে হয়তো বা চিনেন, আগে কোনো না কোনো কারো মাধ্যমে আপনারা দেখেছেন। এই হচ্ছে মায়ানমার ইয়াঙ্গুনের এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে। গাড়ি এসে অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করতেছিল। সো এয়ারপোর্টে ইমিগ্রেশনের একটা আলাদা সম্মান পেলাম। কেমন সম্মান সেটা একটু পরে জানাচ্ছি আপনাদেরকে। হ্যালো ব্রাদার। Hello, brother. হাউ আর ইউ? ফাইন ফাইন, আই এম অলসো ফাইন। সো আপনাদেরকে এভাবেই স্বাগত জানাচ্ছি। Lại lễ xóa chủ số bà ý. হোয়াট ডিড ইউ মিন? Min आपको बर्मा से स्वागत है. আচ্ছা আচ্ছা, এই গাড়িতে করে আমাদের যেতে হবে হচ্ছে এখান থেকে মেইন সিটি সেন্টার। বাইরে দেখতে অনেকটাই এরকম বৃষ্টি দেখাচ্ছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে মায়ানমার ইয়াঙ্গুনের পথে আমরা যাচ্ছি। ডোমেস্টিক আলাদা, ইন্টারন্যাশনাল আলাদা। দেখুন কত বিশাল ডোমেস্টিক টার্মিনাল তাদের, অ্যান্ড রাস্তা কি পরিষ্কার দেখুন। ইয়াঙ্গুনে মোটরসাইকেল অ্যালাউ না। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে বুদ্ধ ধর্ম মানুষ প্রায় 80-90%। সো মানুষ তাদের রিলিজিয়নকে রেসপেক্ট করে। দেখুন থাইল্যান্ডের মতোই গাড়িতে এরকম মূর্তিগুলো থাকে। একটা চেকপোস্ট আসে সামনে, দেন হচ্ছে আমরা আবার আগাম। মানুষ সিগন্যাল মানতেছে, দেখুন কত সুন্দরভাবে। যদিও বা রাস্তায় অত আহামরি বেশি গাড়ি দেখা যাচ্ছে না। তাদের জাতীয় পোশাক হচ্ছে লুঙ্গি এবং শার্ট। এটা প্রায় জায়গায় রাস্তাঘাটে দেখা যায়। এখানেও দেখলাম এয়ারপোর্ট থেকে বের হয়েও বার্মিজ মানুষ। ফ্লাইট থেকে নেমে যখন এয়ারপোর্টের দিকে ঢুকলাম, অনেকটাই শ্রীলঙ্কার এয়ারপোর্টের মতোই মনে হয়েছে আমার। কলম্বোর এয়ারপোর্টটার ইন্টেরিয়র যেরকম, ঠিক প্রায় সেম অনেকটাই। আর পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। ইমিগ্রেশন কাউন্টারগুলো পাকিস্তানের যে ইমিগ্রেশন কাউন্টার ওরকম ওই দাসেরই বলতে পারেন প্রায়। আর এয়ারপোর্টে এটিএম আছে, সিম কার্ডের প্রাইস আপনাদেরকে দেখালাম। আমি অবশ্যই এখনো সিম নিই নাই। ইন্টারনেট প্রাইস Yes, it's 35,000 data, 15 GB, 40,000. সামনে গিয়ে নিব, দেখা যাক সিম কার্ডের কি প্রাইস তারা নেয় অ্যান্ড এয়ারপোর্টে কি দাম। আর ডলার তো নাই, আমি আনেছি ইউরো, যেটা এয়ারপোর্ট থেকে বাঙাইনি। যে লোকাল গাইড সে বলল যে এয়ারপোর্ট থেকে নাকি বাঙালি রেট একটু কম পাওয়া যায়, তাই সিটি থেকে বাঙানোর জন্য। তো দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। আর হচ্ছে তাদের পাবলিক ট্রান্সপোর্ট বাস, মানে আছে না আমাদের দেশে বিভিন্ন রকমের কোম্পানির বাস, সেরকম কোম্পানি নাই এখানে। শুধু সরকারি সার্ভিস, ওয়াইবিএস ইয়াঙ্গন বাস সার্ভিস, ওটাই চলে। দেখা যাক আগামীতে সামনে কি দেখা যায়।
আমার কেন জানি মনে হচ্ছে মালয়েশিয়ার গ্রামীণ যে এরিয়াগুলো না সেরকম মনে হচ্ছে, মানে মালয়েশিয়ার মতো অত আমাকে উঁচু দালান কোঠা হয়তো বা দেখা যাচ্ছে না কি, কিন্তু রাস্তাগুলো দেখুন কি বিশাল, গাড়ি নেই রাস্তায় অত আহামরি। বাংলাদেশের চেয়ে আয়তনে প্রায় 4.5 গুণ বড় এই দেশটার আয়তন প্রায় 6,76,000 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে 5.5 কোটি মতো মানুষ। তাদের 80 থেকে 90% হচ্ছে বুদ্ধিজম, আর মাত্র 4-5% হচ্ছে মুসলিম, আর হিন্দু অনেক কম, 1-2%। এই হচ্ছে এখানকার ধর্ম এবং মানুষ। এ পর্যন্ত উঁচু টাওয়ার দেখতে পেলাম, এটা হচ্ছে লোটি হোটেল, বা এটা মিনিমাম 50 তলার চেয়ে উঁচু। আমরা যাত্রাপথে দাঁড়ালাম হচ্ছে একটা লেকে। আমাদের দেশে হাতের ঝিল হচ্ছে রাজধানীর ভিতরে ফেমাস লেক। সো এখানকার ইয়াঙ্গুনের ভিতরে একটা ফেমাস লেক আছে, যেটা দেখতে মানুষ স্থানীয়রা সময় কাটাতে আসে। এটা পানের দোকান, মানে এখানকার মানুষ প্রচুর পান খায়, ছোট ছোট পানের দোকান এবং নাস্তা পানির টি স্টল। আর ওইখানে মানুষ খায়, বসে, বারবিকিউ, বিভিন্ন পার্টি আয়োজনগুলো হয়ে থাকে। খাবারের মধ্যে কোনো বিধি নিষেধ নেই, দরা বাঁধার কোনো নিয়ম নেই। সো যার যেটা মন চায় খায়, যার যেটা মন চায় বিক্রি করে। এই হচ্ছে লেকের পাড়ে মানুষ বসে আছে কত সুন্দরভাবে। দেখুন কত বড় দুর্ভাগা ব্যবহার। দেখুন মায়ানমার এসেও সভ্যতা শিখতে হচ্ছে। ময়লা আবর্জনা রাখার জন্য কত সুন্দরভাবে বিন রাখা আছে, অ্যান্ড বিনগুলো সব খালি, যে কেউ সাইডে ময়লা ওখানে ফেলতে পারে, অ্যান্ড মানুষ ওখানেই ফেলে। এরকম বিভিন্ন জায়গায়, শুধু একটা দুটো জায়গা না, ওইখানেও দেখা যাচ্ছে বিন, ডাস্টবিন, যেখানে মানুষ ময়লা ফেলে। এখানে নিট অ্যান্ড ক্লিন। আর দেখুন দেখার মতো একটা সুন্দর ব্যাপার এখানে। বাই দ্য ওয়ে, আমার সাথে যে আছে তাকে আপনাদের সাথে পরিচয় করে দিই। লেটস মিট উইথ ইউর নেম। My name is Bushra Rahman. বুশরা রহমান, ইউ আর মুসলিম? Yeah, I am Muslim. We have also travel agency. We provide for whole trip in Myanmar. Myanmar is a very safe and beautiful country. এখানে সে হচ্ছে একজন এখানকার ট্যুর গাইড, যে হচ্ছে বিভিন্ন বিদেশি ফরেনার যারা আসে তাদেরকে গাইড করে থাকে। সে আমাকে পুরো এলাকাটা ঘুরিয়ে দেখাচ্ছে। বাই অরিজিন ইউ আর ফ্রম মিয়ানমার? Yeah, I am original from, but how do- our grandparents from India. India. Oh, that's why you speak Urdu, Hindi. yeah. You're Myanmar Muslim. Yeah, Myanmar Muslim. I'm Bangladesh Muslim. So brother and sister in terms of religion. So এ হচ্ছে পরিবেশ। মানুষ এখানে দেখুন স্কুলের স্টুডেন্টসরাও আসে, অ্যান্ড তারাও এখানে তাদের মতো করে সময় কাটাচ্ছে। এখন অবশ্য বৃষ্টির দিন, সবাই কম বেশি ছাতা নিয়ে এসেছে। মেঘ দেখুন উপরে মেঘে ছেয়ে আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এখানে বৃষ্টি হয়ে যেতে পারে। আর এখানে মনে হয় তারা মাছ ধরতে চাচ্ছে নিচে, পানিতে মেবি নামা যায়। हम बोट नहीं कर सकते। बोट नो बोट কোনো বোটিং এখানে করতে পারবে না, বোট রাইড কেউ করতে পারবে না। তো ফিশিং भी कर सकते हैं, নো ফিশিং, কোনো ফিশিং এখানে চলবে না। এটা হচ্ছে ন্যাচারাল লেক, নেচারটাকে অ্যাজ ইট ইজ রাখার জন্য যত ধরনের স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়া দরকার নিয়েছে। আচ্ছা এই ব্যাগটা এটা ये लोग बेचता है। বেচতে হ্যাঁ। हाँ। আর বা দেখুন কি মজার ব্যাপার সাথে সম্মুখীন হয়ে গেলাম এখানে। আমাদের বিশ্বের বিভিন্ন দেশগুলোতে আপনারা কি দেখেন, মাছের খাবার, অনেক ধরনের খাবার, অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হতে আপনারা দেখেছেন। এটা হচ্ছে ধান, পাখিকে খাওয়ানোর জন্য ধান বিক্রি করতেছে এখানকার মানুষ। দেখুন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, মিংলাবা মিংলাবা টাকা বিক্রি করতেছে ধান। হাউ টু আস্ক হাউ মাছ? डबल लाओ ले रहा है। एक ठो को 1000। 1000 হ্যাঁ। 1000 হচ্ছে এইটার দাম। 4 ठो लेने से $1। তার মানে এটা হচ্ছে 25 টাকা করে, 4টা নিলে এরকম $1 আসবে, অর্থাৎ 120 টাকা। হাউ টু আস্ক হোয়াটস ইউর নেম? नमे वाले रे। ठैंगलिया। ক্যাংলেয়া, ठैंगलिया। ক্যাংলেয়া, সাইফ, হ্যাঁ ক্যাংলেয়া, হ্যাঁ মেংলাবা। সিজুবা। ছাতির নিচে চলে আসলাম এখন। বৃষ্টি হচ্ছে এখানে, হঠাৎ বৃষ্টি চলে আসছে। সে আমাকে বলছিল রেইনকোট নিয়ে আসতে, বাট রেইনকোট আমি নিই নাই। এখান থেকে হয়তো বা কিনতে হবে, কারণ এখন এখানে বর্ষার মৌসুম চলছে মায়ানমারে। সো প্রথম দিনে আমি আসলে রীতিমতো ইমপ্রেসড। মনসুন ওয়েদার এমনই দেখে আমি রীতিমতো প্রেমে পড়েছি। এখানে লেখা আছে উই লাভ ইয়াঙ্গন, উই লাভ মিয়ানমার পিপল, ওয়েলকাম টু মিয়ানমার एंड वेलकम टू यांगोन। आपका शादी हुआ 25 में? 25 में। इधर अर्ली मैरिज नहीं होता है? नहीं, इतना कोई इंटरेस्ट नहीं है अर्ली मैरिज में। अच्छा, वो बहुत लेट शादी होता है। 20 between 20-30 में हो जाता है। अच्छा, म्यांमार के किसी टूक-टाक व्यापार शैपार जानते ছিলাম। इधर शादी करने के लिए लड़का को कुछ देना पड़ता है? लड़का को देना पड़ता है, यहाँ में लड़की को देने की जरूरत नहीं है। মানে এখানে ছেলেরা মেয়েদেরকে দিবে, ছেলেদেরকে দেওয়ার ব্যাপারটা নাই, হয়তো বা গ্রামগঞ্জে থাকলেও থাকতে পারে। আমরা কক্সবাজার গেলে বাগমেস মার্কেটে দেখি যে তারা চন্দন লাগায়, এখানেও দেখতে পাচ্ছি সেম। হ্যালো, এখানে রান্না করতেছে, রান্নার সিস্টেম দেখুন, রান্নার স্টাইল। ইয়ে নুডলস No, one sin. ওয়ামসিন। Yeah. ওকে, হ্যালো, হাউ আর ইউ?
ফাইন। তো এখানে পানের দোকান দেখাই আপনাদেরকে। হ্যালো মিঙ্গলাবা, এই যে পান, এখানে পানের যাবতীয় মশলাপাতিগুলো আছে। ইয়ে স্যার, স্যার ইন্ডিয়া সে আতা হ্যাঁ? ये सब इंडिया से आता है ये এগুলো देखो ना, সব इंडिया এই যে से যত आता है। মশলাপাতি সব এসব ইন্ডিয়া দেখো থেকে না, আসে। ইন্ডিয়া থেকে আচার আসে। অবশ্য লোকালি হ্যাঁ? বানায়। আর টুকটাক এরকম হচ্ছে এখানকার স্টলগুলো, অনেকটা টুরিস্ট প্লেসের পাশে স্টলগুলো হচ্ছে এরকম। আর পার্কিং এরিয়া দেখুন, মানুষ এখানে গাড়ি নিয়ে ঢুকে না, পার্ক করার জন্য আলাদা জায়গা আছে। এখানকার গাড়ি হচ্ছে যে এরকম। তো এখানকার টাকা দেখায় আপনাদেরকে, এটা হচ্ছে 100 কিয়াত। মায়ানমারের কারেন্সির নাম হচ্ছে কিয়াত। लो ये 100 10,000 है इक्वल $2.5 $2.5 দিয়ে 10,000 পাওয়া যাচ্ছে এখানে। $1 দিয়ে 4,000 মায়ানমার কিয়াত, মানে 100 টাকা যেটা, এটা মানে ইউজলেস This is a বলতেছে টাকা। 5,000 equal 1 এটা 100 আর এটা হচ্ছে USD 500, সরি 5,000। এটা 10,000, এটা 5,000। এটা $1 চেয়ে একটু বেশি। মায়ানমারের টাকা দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই জিবুতির টাকার মতো সাইজটা, This is a একটু বড় 1,000 সাইজ। এটা 1,000 কিয়াত, 5,000 কিয়াত এবং 10,000 কিয়াত। মায়ানমার কারেন্সি নেম কিয়াত, রাইট? jet চিয়াত, ও চিয়াত, নট কিয়াত, KYAT, বাট তারা প্রনাউন্স করা হচ্ছে চিয়াত। অর্থাৎ এখানে কে সি উচ্চারণ করে থাকে বা সি বলে সম্বোধন করে থাকে। আর মজা लेके रख लो मेमोरेबल के लिए ব্যবহারকে নিয়ে कि बर्मा आया है तो देखना चाहिए ना মানে প্রথম बर्मा का দিনে पैसा। প্রথম মুভমেন্টে আমাকে স্মৃতি হিসেবে দিলে হচ্ছে 100 কিয়াত। এখানে মানুষ ডান পাশে ড্রাইভ করে, রাইট হ্যান্ড সাইড ড্রাইভিং। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে, এটা একটা বৌদ্ধ মন্দির, তার সামনে কবুতর দেখুন, কত শত কবুতর। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বৌদ্ধ মহিলা বিক্রি করছেন এই পাখিগুলো। তাদের বিশ্বাস হচ্ছে এই পাখিগুলো কিনে যদি উড়াই দেওয়া যায় তাহলে সওয়াব পাওয়া যায়, তাদের ধর্মীয় বিশ্বাস থেকে এরকম টাকা ভেবে থাকেন। এই যে দেখুন, এই বৌদ্ধ মহিলা সে একটা কিনলো, কিনে এটাকে উড়াই দিল, সওয়াব পেয়ে গেল। মানে বন্দি পাখিকে তারা আজাদ করলো, অ্যান্ড ওই বন্দি পাখি আজাদ করার বিনিময়ে সোয়াব পেল। এইগুলো কবুতরকে খাওয়ানোর জন্য বিক্রি করে, একটা 1,000 করে। তো চলুন আমি একটা বন্দি পাখিকে মুক্ত করি, আমরাও সোয়াব কামাই দেখি। বাহ, এই যে দেখেন তাদের ধর্মীয় রীতি एक होगा রেওয়াজ 3,000 এরকম। not 1,000 3,000 3,000, হ্যাঁ। ওকে প্লিজ। ओके आपको एक उड़ाना है হ্যাঁ, এক ওটা নাই। তারা এসে খাবার দিয়ে গেল আর একটা পাখি উড়াই গেল, কত সুন্দর দেখুন। এই যে দাদি দিল, এই যে একটা ধরলাম, এটাকে এখন করবো হচ্ছে মুক্ত। তাদের বিশ্বাস অনুযায়ী হবে হলো সোয়াব। উড়াই দিলাম। আরে বাহ, জটিল অভিজ্ঞতা তো। দেখুন কত শত কবুতর এখানে আছে, বসে আছে। এগুলো খাবার দেওয়ার সাথে সাথে এখানে চলে আসে। আরে বাহ, মানে কি বলবো রেওয়াজ। অ্যাজ ইউজুয়াল আমরা যেমন দেখে থাকি যে বিভিন্ন মসজিদ এবং মন্দিরের সামনে বিভিন্ন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বা জিনিসপত্র ধর্মীয় বিশ্বাসের ব্যাপারগুলো বিক্রি হয়, সেরকম দেখলাম। এখানে মনে হয় ফ্রিতে খাবার বিতরণ করা। ফ্রি ওকে, इसका हैप्पी बर्थडे करके হ্যাপি বার্থডে ইনকা। हाँ, আরে বাহ, কি সুন্দর ব্যাপার দেখুন। ওনার জন্মদিন আজকে, তার জন্মদিন উপলক্ষে এখানে সবাইকে মোটামুটি ফ্রিতে খাবার বিতরণ করছেন। তো কি খাবার বিতরণ করছেন যদি আমরা একটু দেখি। ক্যান ইউ ওপেন টু সি হোয়াটস ইনসাইড। কি দিচ্ছে দেখুন। ওয়ামসেল ওয়ামসেল এই যে নুডলসের মতো ওয়ামসেল। তো চলেন তাকে একটু সোয়াবের ব্যবস্থা করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। নট ব্যাড, গুড। ये एग है, ये एक है हाँ ডিম দিয়ে, ডিমের স্লাইস দিয়ে, মানে বাজার ডিম, ফ্রাই ডিম। ওয়াও, হাউ টু সে থ্যাংক ইউ। चेजुबा সেজোবা। এরকম অসংখ্য মানুষ আসছেন অ্যান্ড নিয়ে যাচ্ছেন। আরে বাহ, দেখুন রাস্তা, মানে যাকে যেভাবে পারছে মন্দিরটার সামনে বিতরণ করছেন। লটারি, ও এখানে বিক্রি হচ্ছে লটারি। আরে বাহ, শ্রীলঙ্কায় দেখেছিলাম লটারি, এরকম গাড়ির পিছনে দেখুন বিক্রি করছে লটারি, মানে মানুষ কোটিপতি হয়ে যাবে এখান থেকে। এখানকার রেস্টুরেন্টগুলো দেখতে অনেকটা এরকম, সবাই এখানে খাচ্ছে লাঞ্চ। এটা হচ্ছে প্যাগোডা, বৌদ্ধ ধর্মের অনুসারীদের সুইদাগুং এটার নাম। 2000 বছর আগে নির্মিত। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে অন্যতম। এটা তাদের রাজাদের আমলে নির্মিত, প্রায় 2000 বছর পুরনো। এটাই হচ্ছে সেই প্যাগোডা, বিশাল বড়, অনেকটাই কাঠ প্রাসাদের মতো দেখতে। স্থানীয় যারা তারা ফ্রিতে ঢুকতে পারে, আর বিদেশি টুরিস্ট হিসেবে এখানে এন্ট্রান্স ফি দিয়ে ঢুকতে হয় $7। আর তার আশপাশটা
শুনশান নীরব, যদিও বা আজকে একটু বৃষ্টির দিন বা হয়তো বা তাদের প্রার্থনার দিন নয় দেখে মানুষের ভিড়টা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে মিয়ানমারের ট্রেডিশনাল কাপড় চোপড়ের দোকান। এই দেখতে পাচ্ছেন মহিলারা এরকম ট্রেডিশনাল কাপড়গুলো পরে থাকে। মিয়ানমারের মহিলাদের ট্রেডিশনাল জামা দেখতে পাচ্ছেন, এগুলো যেটা থামের মতো করে স্টাইল আর কি তাদের এই ড্রেসগুলো। এটা দাম কত জিজ্ঞেস করলাম, The size kitna like লাইক দিস ওয়ান 11 USD. প্রায় $11 মতো, যখন 1200-1300 টাকা এটার দাম। মতো আমাকে দাম দেখা যাচ্ছে না, 1-1,500 টাকা মতো দাম। এগুলো হয়তো বারো কম হতে পারে। আমি এখান থেকে অন্য একটা স্টেটে যাব, অন্য একটা জায়গায় যাব, সেটার জন্য বাস কাউন্টারে আসছি, বাসে টিকিট নেওয়ার জন্য। এটা হচ্ছে টিকিট কাউন্টার। হ্যালো Hello. মিঙ্গলাবা, चलिए आपका पासपोर्ट देना ना का पासपोर्ट ना Pernah belajar dulu dari. सिंगल की तरफ से ले लेगा ना ओके উইন্ডো সিট রাইট। जो हाँ विंडो सीट है सिंगल है और वीआईपी बस है ना আচ্ছা আচ্ছা, এখানকার বাসের টিকেটিং সিস্টেম হচ্ছে এরকম, মেল ফিমেল রাইট। Yeah. ইটস মেল ফিমেল কোনটাতে কে আছে এটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে এখানকার মানে আপাতত বাসের টিকেটিং। ये सब মানে এগুলো হয়ে গেছে, তো নষ্ট হয়ে গেছে, এগুলাই ছিল মূলত তাদের আগের কাউন্টার। সো এখন তারা একটা ভ্রাম্যমান বাস নিয়ে বসছে, যেটাতে তারা টিকিটগুলো সেল করতেছে, যদিও বাস স্টেশন হচ্ছে অন্য জায়গায়, টিকিট এখান থেকে নিয়ে নিচ্ছে। কত কি ব্যাপার ওইটা দেখাবো আপনাদেরকে তখন। তো এই আর কি এখানকার বাসের টিকিটিং সিস্টেম দেখতেছেন আপনারা। সেজুবা সেজুবা এভাবে তারা থ্যাংক ইউ দেখায়। ওই পাশে একটা মসজিদ দেখে আসছি আমরা। जाएगा আচ্ছা চলো। এটা হচ্ছে অন্যতম বড় একটা মসজিদ এই ইয়াঙ্গুন শহরের চাম্পে, এটার নাম বলা হচ্ছে মার্কাস মসজিদ, সুন্নিদের নাকি সুন্নি মুসলিমদের বিশেষ করে। এই পাশে হচ্ছে মুসলিমদের, আমাদের দেশের মসজিদের সামনে যেরকম টুপি আতর এগুলো বিক্রি হয় সেরকম। সালাম আলাইকুম। হ্যাঁ মিংলাবা। একবার দেখুন মিয়ানমারের স্কুলের বাচ্চারা। মিংলাবা মিংলাবা হাউ আর ইউ? ফাইন फाइन लग जा रहा है ग्रेड 3 में ये चल रहा है ফাইন ये ফাইন। तीन क्लास का ও ক্লাস 3-তে দেখেন কোন তার নাম আর এখানে সে কোন ক্লাসে ওইটা শুদ্ধ লেখা আছে। আর এটা হচ্ছে তার মা স্কুলে বাচ্চাকে নিয়ে আসে হচ্ছে কম বাইসাইকেলে করে। ওকে সেজুবা সেজুবা। ওই যে সামনে স্কুলে বই নিচ্ছে, রেইনকোট আছে দুজনের জন্য। ওকে সেজুবা সেজুবা। সেজুবা মানে হচ্ছে ধন্যবাদ। এটা হচ্ছে স্কুল now 9 to ইয়াঙ্গুনের। 2 ওকে মানে মর্নিং শিফট এবং নাইট শিফট, মানে ডে শিফট এবং নাইট শিফট যেটা আমরা চিনতাম সেরকম দুই শিফটে বিভক্ত হচ্ছে এখানকার স্কুলও। এটা একটা প্রাইমারি স্কুল। স্কুলের বাচ্চাদের ন্যাশনাল ড্রেস আলাদা আলাদা, স্কুলের আলাদা আলাদা ড্রেস নাই। ওয়াও, এখানে খ্রিস্টানরাও আছে। এটা হচ্ছে একটা ক্যাথলিক চার্চ, যেটা নাকি আমাদের আফ্রিকায় সবচেয়ে বেশি দেখা যায় আর কি। এখানে ইলেকট্রিক কার দেখতে পাচ্ছি অনেক, বিওয়াইডি গাড়িও দেখলাম। আর এভাবে হচ্ছে মানুষ রাস্তা পারাপার হয়। এই যে ফুটপাথ আছে, জেব্রা ক্রসিং আছে। বাহ, এখন জেব্রা ক্রসিং চালু। ক্রসিং মানুষ মানে, ট্রাফিক রুলস মানুষ মানে। মজার একটা ব্যাপার হচ্ছে ইয়াঙ্গুনে কিছু বাস দেখতে পাচ্ছি, ইয়াঙ্গুন বাস YBS নামের, এরকম অসংখ্য বাস আছে। এক্সট্রা আর কোনো বাস এখানে নাই। এগুলো আপনি যেখানেই যান 400 চেত বা চিয়াত, অর্থাৎ 400 মানে বাংলাদেশি টাকায় প্রায় 12-13 টাকা মতো। এই 12-13 টাকা দিয়ে আপনি যেখানে মন চায় আপনি যেতে পারবেন। কি জটিল একটা ব্যাপার। আর এগুলোর কারণে পথে যেখানে সেখানে বাস দেখা যাবে না, শুধু এই বাসগুলোই দেখা যাবে। অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে এই বাসগুলি মানুষ ইউজ করে, কারণ শ্বাসকইও। এটা ন্যাশনাল ক্যানোজি পার্কের ভিতরে আমরা আছি। এখানে দেখতে পাচ্ছি একটা নৌকার সাদৃশ্য, মনে হবে মন্দির বা প্যাগোডা এমন কিছু, কিন্তু না, এটা হচ্ছে জাস্ট একটা রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার। মানে এটা একটা হচ্ছে তাদের ল্যান্ডমার্কের মতো একটা জায়গা এই শহরের মধ্যে। এখানেও কোনো মাছ ধরা অ্যালাউ না, কোনো বোটিংও অ্যালাউ না। নেচারটাকে অ্যাজ ইট ইজ রাখার জন্য যত ধরনের রেস্ট্রিকশনসগুলো দেওয়া উচিত তারা দিয়েছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মিয়ানমার বুকে, মিয়ানমারের মাটিতে। আমার পাশে যে ভদ্র মহিলা, সে হচ্ছে মুসলিম এই দেশের। সে কোরআন শরীফ এবং হেফজ নিয়ে তার কিছু ব্যাপার আছে। আপনি কি कहा था सुबह? मैंने कहा था कि मैं एयरपोर्ट पे आपका वेट कर रही थी 1 आवर तक, तो मैं बोरिंग हुई थी, तो मेरा फ़ोन में मैं कुरान ऐप इंस्टॉल किया था, तो मैं कुरान पढ़ रही थी। लाइक दिस सूरा यासीन है और कुरान 1 से फारा 19 पढ़ा था, फिर सूरा वाक़िया पढ़ा था। अच्छा, हाँ, आपको कुरान हेफ्ज है? हाँ हिफ्स है, मुझे पता है। वो बताइए। हाँ सूरा यासीन। बताइए।
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम यासीन वल कुरानिल हकीम इन्नका लमिनल मुरसलीन अला सिरातिम मुस्तकीम तंजीलल अजीजुर रहीम लितुज़िरा कौमम मा उनज़िरा आबाहुम फहुम गाफिलून लकतकल कौलु अला अक्सरिम फहुम ला युमिन इन्ना जअलना फी अनाकिम अगलालन फहियल इत्क़ानि फहुम मक़मऊन। माशाल्लाह बहुत आता है। मुझे भी उतना पढ़ना आता है लेकिन ज़्यादा वो याद नहीं है। एक आयत याद है जो मेरा फेवरेट लड़का है। और लड़की में डिफरेंट होता है ना, क्योंकि लड़की लोग घर में ज़्यादा रहता है तो ज़्यादा पढ़ पाती हूँ। তো এই দেশটাতে মাত্র 4-5% হচ্ছে মুসলিম, বাকি 90%-এর মতো হচ্ছে বৌদ্ধ, আর 1-2-3% হচ্ছে খ্রিস্টান এবং হিন্দু ধর্ম, এগুলো মিলিয়ে। কি সুন্দর বাতাস অ্যান্ড ওয়েদার, আর হচ্ছে সেই সাথে নেচার। মায়ানমারের ব্লগগুলো সব আমার ইউটিউব চ্যানেল আনসিন আফ্রিকায় আপলোড করা হয়েছে বা হচ্ছে, আপনারা डेफिनेटली देखे नेবেন। इधर आपका घर में वाईफाई है? हाँ है। क्या प्राइस होता है वाईफाई का? मैंने 5G डाला है तो मंथली का 30,000 बोलने से लाइक 8 USD, अराउंड 8 USD। $800 দিয়ে মানে প্রতি এক মাসের জন্য 5G ওয়াইফাই ইউজ করতে পারে। আর এখানে এই দেশটাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক भी VPN से चलाना पड़ता है ना? VPN, इंस्टा भी VPN से। ফেসবুক, WhatsApp। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো মানে মেটার যত অ্যাপ এগুলো Without সব VPN, Viber app, Line, TikTok, Telegram। মানে চাইনিজ রিলেটেড যে অ্যাপসগুলো সেগুলো হচ্ছে VPN ছাড়া চলে। বাকি সোশ্যাল মিডিয়া অ্যাপ যেগুলো মেটা বিশেষ করে কি বলে ওই ওয়েস্টার্ন, ওগুলো VPN ছাড়া চলে না। এগুলো হচ্ছে রেঙ্গুন শহরের স্থানীয় মানুষের বসতি। এরকম বিল্ডিং, এগুলো আবাসিক এলাকা, শহরের মধ্যে আবাসিক ভবন, মানুষজন এখানে থাকে। তো ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত, দুপুর প্রায় 1:30 বাজে। এটা হচ্ছে হালাল এরিয়া, হালাল খাবার এরিয়া বলতে পারি, যেখানে আমরা হালাল খাবারগুলো পাবো। হোটেলের নাম তো পড়তে পারতেছি না, আপনাদেরকে পরে শোনাইতেও পারতেছি না। চলুন যাই দেখি এখানকার হোটেল রেস্টুরেন্টগুলো কেমন হয়। আমরা আসছি হলো একটা লোকাল রেস্টুরেন্টে। সে কিভাবে ও कैसे बुलाया उनको? कैसे बुलाया था? মানে এভাবে ডাকে, এভাবে হচ্ছে ওয়েটারকে ডাকে। এটা আমার পাশে যে মহিলা অর্ডার নিতে আসছে তাকে এভাবে করে ডাকলো। তো এখানে আবার খাবার সার্ভের একটা ট্রেডিশনাল ওয়ে দেখলাম। মূলত এটা হচ্ছে এখানকার স্থানীয় মানুষের, মায়ানমারের মানুষের, বার্মিজ মানুষের ট্রেডিশনাল যে রেস্টুরেন্ট বা হোটেল খাবারের, সেগুলো দেখলাম। কলা পাতার মধ্যে ও লিপ মে যেতে কলা পাতার মধ্যে তারা খাবার দেয়। ওই যে ওখানে কলা পাতা দেখা যাচ্ছে অনেকগুলো, কলা পাতাগুলোতে করে মানুষ খাবার দিচ্ছে। আমাদের দেশে আমরা গেলে প্রথমেই দেয় হচ্ছে পানি, আর এখানে রেস্টুরেন্টে বা হোটেলে দেখতে পাচ্ছি প্রথমে দিল গরম পানি। ये सिर्फ हॉट वाटर या अंदर कुछ डाला हुआ है? ये हॉट वाटर में टी लीफ डाला है। अच्छा, একটুখানি পাতা ডালছে। কোনো চিনি নাই, কিছু নাই, চায়ের কোনো ফ্লেভারও নেই। এখানে রেস্টুরেন্টে খাবারের মানে পরিবেশনের স্টাইল হচ্ছে এরকম। দেখুন বাড়িতে করে করে রান্না করে নিয়ে আসছে কিচেন থেকে। এখানে গোস্ত, চিংড়ির সাইজ দেখুন কি বিশাল বড় বড়। ওই পাশে মাছ, এটা মনে হয় বিফ বা এরকম কিছু। আর এটা হচ্ছে ছাগলের গোস্ত, মাটন এরকম। আর এখানে পার্সেল দেয়, দেখুন কিভাবে মুসলিমের ব্যবসা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইগুলো হচ্ছে পার্সেল, দিস ইজ ফর পার্সেল রাইট? পার্সেল, ও বাহ। খাবার পার্সেল করার স্টাইল দেখুন, কলার পাতা পেপারের কাগজের মধ্যে মুড়িয়ে প্লাস্টিকে ভরে তারা সার্ভ করে। এই যে সে খুলে দেখাচ্ছে, এই যে দেখুন এইভাবে ভাতের ইয়ার সাথে শুটকি ভর্তা বা মরিচ ভর্তা এরকম ভর্তা মুড়িয়ে পার্সেল করে প্লাস্টিকে করে ডেলিভারি দেয়। আরে বাহ, সুন্দর তো, ভেরি নাইস। আর হচ্ছে এই পাশে এই যে দেখুন কলা পাতা, তার উপরে হচ্ছে পেপার, উপরে বা নিচে যাই হোক, কলা পাতার সাথে পেপার মুড়িয়ে এখানে খাবার এরকম টেবিলে সার্ভ করে। আবার থালিও আছে, থালিতেও সার্ভ করে। আমাদের খাবার ইতিমধ্যে সার্ভ হয়ে গিয়েছে। আমাদের খাবারটা কীভাবে সার্ভ করেছে দেখুন, এই যে এভাবে আমাদের খাবারটা সার্ভ করলো। এটা হচ্ছে ভাতের সাথে হচ্ছে খাসির গোস্ত 3 পিস, আর এটা চাটনি বা ভর্তা টাইপের। আর এটা হচ্ছে ডালের সাথে দিয়েছে পুদিনা পাতা, গাজর, সালাদ, পেঁয়াজ, এগুলো বলতে পারেন সালাদ। মিয়ানমারের ট্রেডিশনাল স্টাইলে খাবার অ্যান্ড ট্রেডিশনাল স্টাইলে সার্ভিংয়ের ব্যাপার। এখানে প্লাস্টিক আছে, হাতে প্লাস্টিক মুড়িয়ে খাওয়া যাবে। মোড়াই নিলাম হচ্ছে পলি, এই পলিতে করে হচ্ছে এখন মোড়াইয়ে খাবো। ভাত, এটা একটু মোটা চালের মতো ভাত। ये क्या प्राइस होता है इस आइटम का? ये चिकन से बोलने से $3। चिकन से $3। $3, इससे बोलने से $4। मटन ये $4।
মানে খাবার কিন্তু অত আমাকে দাম না। $4 হচ্ছে খাসির গোস্ত দিয়ে এই পাতটা, এই খাবার পুরো ডিশটা, ডাল সহ এটা সহ সব মিলে। আর চিকেন দিয়ে খাইলে $3, অর্থাৎ 400-500 টাকা দিয়ে একবেলার খাবার মানে অনায়াসে খেতে পারবেন। মজা তো, মানে একদম আমাদের গ্রামের খাবারের মতো, হোটেলের খাবারের মতো গ্রামের। बिरयानी भी सेम $3 चिकन बिरयानी। চিকেন বিরিয়ানির সেম দাম। তো মিয়ানমারে খাবার নিয়ে তাহলে আর টেনশন নেই, বিশেষ করে রেঙ্গুনে যদি আসে, রেঙ্গুনের বাইরে যদি আবার যায় তাহলে এই খাবার কিন্তু পাবে না, সে মজা। মায়ানমারে নাকি সারা বছর জুড়ে নাকি আম পাওয়া যায়, কাঁচা আম এরকম খাবারের সাথে সালাদ হিসেবে খায়, টক। পানি কম খাইতে দেখছি, জুস খায়, খাবারের সাথে গরম লাল চা টাইপের ড্রিঙ্কসটাই বেশি খায়। এটা হচ্ছে আরেকটা লোকালদের রেঙ্গুন শহরে লোকালদের এরিয়া কি, আমরা আসছি হচ্ছে সিম কার্ড কেনার জন্য। মিয়ানমারে সিম কার্ড কেনার কি এক্সপেরিয়েন্স বা কেমন হয় দেখি, চলো। এটা হচ্ছে এখানকার সিম কার্ডের দোকান, মোবাইল অ্যাক্সেসরিজও বিক্রি হয়। দেখে মনে হচ্ছে না যে একেবারে আমাদের দেশি মানুষ। দিস সিম इन ऑल म्यांमार। या ऑल म्यांमार यूज। ओके, ऊपर है। क्या प्राइस होता है सिम कार्ड का? ये 20,000 है। 20,000, 20,000 সেট বলতেছে। সাথ মে ইন্টারনেট हाँ इंटरनेट। খুঁজে নিচ্ছে, সিম কার্ড একটা নাম্বার চুজ করে দিচ্ছে। अच्छा ढाली कौन? তো এই হচ্ছে সিম কার্ড, এটার কোম্পানি হচ্ছে আপনার ओरिडो কোম্পানির সিম কার্ড, 4G নট 5G, রাইট? 5G नहीं है यहाँ में। 5G নেই, 4G সিম কার্ড চলতেছে এখনো। তো এটা দাম পড়তেছে হচ্ছে 20,000 সেট, 5GB ইন্টারনেট সাথে আসে। 20,000 সেট দিয়ে, 20,000 সেট মানে ধরুন কত, $5 একটু কম বেশি হয় আর কি, $4 $5 এরকম। আপনারা দেখেছিলেন যে সেই ইউরো নিয়ে আসছিলাম, কিন্তু এক্সচেঞ্জ কোথাও করিনি, মানি এক্সচেঞ্জ। এই হচ্ছে মানি এক্সচেঞ্জ, তার বাসায় চলে আসছি। ये 1 लाख। তার লাইফস্টাইলটা পরে দেখাবো না অন্য একটা ব্লগে। আমরা জাস্ট আসছি হচ্ছে এখানে মানি এক্সচেঞ্জ করার জন্য। এখানে তার পেমেন্ট সহ আমার খরচের জন্য কিছু নিয়ে ইউরো দিয়ে তার কাছ থেকে নিচ্ছে হচ্ছে মায়ানমারের চেটটা, 1,000-এর নোট। এখানে 1 লাখ, এদেশের 1 লাখের বান্ডিল, ये 75। আর এখানে হচ্ছে 5 লাখের বান্ডিল। হাউ মেনি থাউজেন্ড? 2.5 10,000। 10,000? यहाँ में लिखा है ना इंग्लिश पे। दिस इज नॉट इंग्लिश। ओके, आई थॉट दिस इज ये इंग्लिश। पीछू में भी लिखा है ना 10,000। ओके 10,000 সেটের নোট। 10,000। ओके दिस Okay, इज okay. 5,000। হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের 5,000-এর নোট। ये এক্সচেঞ্জ 75 করে নিচ্ছি এগুলো। ওকে, अब चेक कर लो देख। ये ट्राइशॉक कैशो मतलब 3 पहिया। 3 পায়ে সাইকেল, রিক্সাও না, সাইকেল। এগুলো হচ্ছে স্থানীয়দের ট্রান্সপোর্ট, 3 পায়ে সাইকেল। চলেন আমরা একটা চায়ের দোকানে আসি, স্থানীয়দের চায়ের দোকান। মেঙ্গলাবা কি চা রেডি হয়ে গেল? ये वैसा ये पार्सल लेने से ये घर के लिए कैश ऑन डिलीवरी बेचता है। ও, ক্যাশ অন ডেলিভারি মানে चाइनीज हॉट टी। हम लोग চাইনিজ दुकान হট টি में সাথে কাপ সহ, ব্যাগ সহ का बनाओ यार। একেবারে। আর এটা হচ্ছে একটা নদীর মতো বলতে পারেন, ড্রেন বা নালা। দেখেন নালা কত পরিষ্কার। 1 কাপ হাউ মাচ? ये 2,500 3 पर्सन का। ये 2,500 पार्ट भी एक ही साथ देता है। ওকে, আমরা চা পার্সেল নিছি, এখানে দাঁড়ায় খাবো না। আমার কাছে ট্রেনটা অদ্ভুত লাগছে যে কত পরিষ্কার, মানে কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই। এটা মিয়ানমার, এটা রেঙ্গুন। মানে আমি আসলে কিছু কথা না বলেও পারি না, আবার বলতেও হয় তাক নাই বা বলি। আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন, মনের কষ্ট এভাবে বলি। এখানে দেখেন টাকার বান্ডিল, যেদিকে যাবেন টাকা 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 টাকা, আবার টাকা, এরপরে টাকা, ঘুমাইলেও টাকা, ঘুম থেকে উঠলেও টাকা। সো চলুন বন্ধুরা, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব মনে হয় অনেকেই করেন নাই, মানে অনেকেই দেখতেছে, আপনারা ভিডিও দেখতেছেন, উপভোগ করতেছেন, বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না। তো লোকাল চা শপ থেকে চা নিয়ে আসলাম পার্সেল করে, সেই চা এখন কাপের মধ্যে ডাললো। ও, দুধ আলাদা দিছিল, রং চা আলাদা দিছিল, এখন দুধ আর রং মিক্স করলো, হয়ে গেল চা। মিয়ানমারের চা কেমন দেখি। ওকে ভাই, যে কড়া একেবারে, মানে আমার পছন্দের চা। হোয়াট ইজ দ্য নেম অফ দিস? लफे লেফে। लफे ये লেফে, এটার নাম হচ্ছে লেফে। মিয়ানমারে যদি কেউ আসেন, লেফে অবশ্যই ট্রাই করবেন, আমার তরফ থেকে দাওয়াত। ভেরি নাইস, ভেরি গুড, আই এনজয়। চলুন আমরা আরো এক্সপ্লোর করি। এখন বাজে প্রায় 2:30, যার কারণে অত বেশি জ্যাম এখন রাস্তায় দেখা যাচ্ছে না, আছে টুকটাক, বাট সিগনালে। সকালে স্কুলগামী, অফিসগামী মানুষ যখন বের হয় তখন জ্যামটা অতিরিক্ত পরিমাণে হয়, আর যখন সন্ধ্যায় অফিস থেকে ঘরমুখী মানুষের
বিশ্বগান শুরু হয় তখন সবচেয়ে বেশি জ্যাম হয় রাস্তায়। সিগন্যালটা লং টার্মের জন্য হয়তো বা থাকে, তা অত হামরে আমার মনে হয় না যে হবে। মানে মানুষ কম, জনসংখ্যা ঘনত্ব কম, রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, যার কারণে এরকম মানে নিরিবিলি দেখা যাচ্ছে। মানে একেবারে দেখে মনে হচ্ছে যেন এক ভুতুড়ে দেশ, মানুষজন মনে হয় এই দেশে বসবাস করেই না, এরকম মনে হবে। এটা রিক্লাইনিং বুদ্ধা ইমেজ। এটা আরেকটা মন্দির বা প্যাগোডা বলতে পারেন। এটা তারপর কোনো এন্ট্রি ফিজ নাই। আর তার ঠিক সামনে হচ্ছে এরকম কিছু সুভেনিয়ার শপ। আমাকে সে নিয়ে আসছে বিশেষ করে কি জানি লাগাবে আমার মুখে। এটা হচ্ছে তানাখা नेचुरल सनब्लॉक स्मेल फील कूल एंड ये फ्रेश। लड़का लोग भी लगाता है। लड़का लोग भी लगाता है, আচ্ছা, পুরুষরাও বলে এটা লাগায়। आपका स्किन काला ना हो इसीलिए लगाता है। তো এই হচ্ছে অবস্থা এখন। तनखा এটার নাম বলে তানাখা। আমরা যেটা নাকি ওই যে কক্সবাজার যখন যাই, ওখানে কিছু বার্মিজ মার্কেট আছে, ওখানে মহিলারা দেখা যায় যে এগুলো লাগিয়ে দোকানে ব্যবসা বাণিজ্য করে থাকে, সেরকম হচ্ছে এটা। ও ভাই লাড়ে ফাড়ে গিয়ে আর দেখবো। সেজবা তো এটা বিশাল বড়, 70 মিটার, রাইট, 70 মিটার লম্বা এই মূর্তিটা। বৃষ্টির কবলে পড়ে অবশেষে চলে আসতে হলো হোটেলে। সেই সকাল থেকে এই পর্যন্ত আমরা সারা দিন ঘুরলাম, হোটেলের দিকে আসলাম অবশেষে। আশপাশে যে এরিয়াতে আমি হোটেল নিয়েছি, আশপাশে খাবার তেমন সুবিধা পাবো না দেখি টাউন থেকে নিয়ে আসলাম প্যাকেট করে, যেটা সন্ধ্যার পর খাবো। চলুন হোটেল কেমন কি ব্যাপার দেখাই। বাই বাই। ওকে, হোটেলে আসছি। হোটেলের প্রাইস হচ্ছে এখানে এরকম। এই হোটেলটাতে আমি আছি, $20 আর 60,000 কিয়াত হচ্ছে স্থানীয় মুদ্রা। আর এরকম একটা ফর্ম ফিল আপ করলো। Second floor, true one. ওকে, ইউর নেম? Popo. Spopo, থ্যাংক ইউ। খারাপ না, ভালোই। হাউ আর ইউ? আর ইউ ফাইন? আর ইউ ফাইন? Toilet, you cook? Are you fine? Uh-huh. Fine. Toilet outside? Oh my God. Yes. This is shared? Yes. Okay, no private bathroom? Sorry? No private washroom? All rooms are like this. Do you have another room with private bathroom? English? You have? Yes, yeah. Please give me with private bathroom. $5. Difference charges $5. তো ঝামেলা হয়ে গেছে এখানে রুমের। তো এখানে ইংলিশ বোঝানো তাদেরকে একটু কষ্ট হয়ে যাচ্ছে। হোটেল বুক করেছি অনলাইনে, এখানে এসে দেখি শেয়ার বাথরুম। মানে কি একটা ব্যাপার না, আনইজি লাগে আমার কাছে এই ব্যাপারগুলো। এখন $5 মানে $600 দিয়ে অ্যাটলিস্ট নিশ্চিন্তে থাকি। শেষমেশ এই হচ্ছে রুম অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। একজন বাংলাদেশি হিসেবে মিয়ানমারের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা এবার শেয়ার করি। আমি মিয়ানমারের ভিসা নিয়ে হচ্ছে স্টিকার ভিসা, যেটা ঢাকার মিয়ানমারের এম্বাসি থেকে নেই। তবে আপনি একজন টুরিস্ট হিসেবে ইন্ডিভিজুয়াল যদি আমি এম্বাসিতে যাই টুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য, তারা অ্যাপ্লিকেশন জমা নেয় না। আমি গিয়েছি, তারা আমাকে অথরাইজড এজেন্সির কাছে পাঠায়। পরে ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে আমি অথরাইজড এজেন্সি দিয়ে স্টিকার ভিসাটা করাই। 7 থেকে 15 দিন পর্যন্ত সময় নেয়, যদিও বা আমারটা 7 দিনের দিন অ্যাপ্রুভাল চলে আসে। এর মধ্যে মাঝখানে আরেকটা ব্যাপার হয়, সেটা হচ্ছে মিয়ানমারের স্টিকার ভিসাটা লাগার পর আমার পাসপোর্টে আর মাত্র 3টা পেজ খালি ছিল। তো ভাবলাম যে লং ট্রিপে বের হলে আবার ফাইসা যাবো, তো পাসপোর্টটা রিনিউ করিয়ে নিই। নতুন পাসপোর্ট যখন আমি রিসিভ করি তখন পুরাতন পাসপোর্ট, আগে যে পাসপোর্ট আমার মিয়ানমারের ভিসা আরও 2-3 দেশের লিগাল ভ্যালিড ভিসা আছে, ওই পাসপোর্টে রিবুক সিলটা দেয়। রিবুক সিল দেওয়ার পর তার মানে ওইটা দিয়ে আর স্টাম্প হবে না। কোনো দেশে গেলে এন্ট্রি এক্সিট সিল দিবে হচ্ছে নতুন পাসপোর্টটাতে। মায়ানমার ইমিগ্রেশন হিসেবে আমি বাংলাদেশি অনেকের কাছ থেকে শুনেছি এক্সপেরিয়েন্স হিসেবে যে বাংলাদেশি হলে আলাদা একটা লাইনে নিয়ে যায়, হোটেল বুকিং কনফার্ম কিনা, অর্থাৎ নাকি দামি টিকিট নিয়ে চলে আসছি, নাকি যেই কয়দিন থাকবো রিটার্ন টিকিট অনুযায়ী রিটার্ন টিকিটটা পেড কিনা, নাকি দামি, ওইটাও নাকি চেক করে। আর হোটেল বুকিং পেড করছে কিনা, হোটেলে ফোন দিয়ে কনফার্ম করে, ডলার আছে কিনা ক্যাশ এনাফ, এরকম ব্যাপারও নাকি হয়। তো আমি 4টা হোটেল বুক করি এখানে। টোটাল 4টা হোটেলের মধ্যে একটাতে পেমেন্ট করা গিয়েছে অ্যাডভান্স বাংলাদেশে থাকা অবস্থায়। তো আমি এয়ারপোর্টে ল্যান্ড করি, ইয়াঙ্গুন এয়ারপোর্টে
ল্যান্ড করার পর ইমিগ্রেশনের দিকে আগাই, ওখানে দুইটা ল্যান্ড ছিল, মানে দুইটা বাঘ ছিল, একটাতে মিয়ানমারের পাসপোর্ট হোল্ডার, অন্যটাতে বিদেশি পাসপোর্ট হোল্ডার। আমি বাংলাদেশি হিসেবে বিদেশি পাসপোর্ট হোল্ডার লাইনে দাঁড়াই। ওখানে ইন্ডিয়ান, নেপালি, থাইল্যান্ড এরকম দেশগুলো পেয়েছি, বাংলাদেশে আমি একজনই ছিলাম। তো আমি যেই লাইনে দাঁড়িয়েছিলাম, যেই লাইনে আগাচ্ছিলাম, ওই লাইনে একজন ভদ্র মহিলা বসা ছিলেন ইমিগ্রেশন অফিসার। তো আমার পালা যখন আসলো, আমি তাকে আমার রিটার্ন টিকিট, হোটেল বুকিংয়ের কাগজ, পাসপোর্ট, বোর্ডিং পাস, অ্যারাইভাল কার্ড আছে একটা, ওগুলো সব দিই। দেওয়ার পর সে সব কিছু অ্যাকসেপ্ট করে নেয়, শুধু পাসপোর্টটা নেই। আমার ভিসা হচ্ছে আগের পাসপোর্টে, ওই পাসপোর্টটা তো রিভোক করে দিয়েছে, নতুন পাসপোর্টে আমার অ্যাক্টিভিটি হবে। তো ওই ভদ্র মহিলা একটু কনফিউশনে পড়ে যায়, যেহেতু ওল্ড পাসপোর্টে ভিসা, নতুন পাসপোর্ট আবার একটু ঝামেলা লাগছিল। তার সিনিয়রকে ডাকানোর পর ওই সিনিয়র কাগজপত্রগুলো সব নিয়ে পাশে আমাকে একটু সাইড করে নিয়ে যায়, বলে একটু এদিকে আস। মানে বাংলাদেশি হিসেবে যে আমাকে সাইড করে নিয়েছে তা না, মানে এই কনফিউশনটা দূর করার জন্য ইয়া করলো। সে বলে যে তুমি পাসপোর্ট রিনিউ করলা কেন, এখানে তো আরো 3-4 পেজ খালি আছে, নতুন পাসপোর্ট কেন নিলা? বললাম আমি লং ট্রিপে ব্যাক হবো, রিসেন্ট 2 বছর আমি ফুল টাইম ট্রাভেল করি, আমার ফ্রিকুয়েন্টলি পেজ শেষ হয়ে যায়। তো যার কারণে আমি পেজ একদম শেষ হয়ে যাওয়ার আগে রিনিউ করে নিলাম। তারপর বলে তুমি কোথায় যাবা? বললাম আমি এই জায়গাগুলোতে যাব। বলে হোটেল কি পেমেন্ট করছো নাকি এমনি দেখানোর মতো হোটেল বুকিং আনছো? বললাম যে না, পেমেন্ট করছি। আমার একটাতে পেমেন্ট করে গেছে, বাকিগুলো আমি ক্যাশ নিয়ে আসছি এখানে, এগুলো দিয়ে পেমেন্ট করবো। ক্যাশ কত আনছি এটা আমাকে জিজ্ঞেস করে নাই, আর কিছু কাটাপিটা করলো। পরে বললো যে ওকে, আই বিলিভ ইউ, লেটস সি, এরকম বলে। সে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার, কেবিন ক্রুদের একটা লাইন থাকে না, যেখানে কেবিন ক্রু, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার যারা, তাদেরকে হ্যান্ডেল করবে, ওইরকম একটা আলাদা লাইন ছিল। ওইখানে কেউ ছিল না, খালি ওই ভদ্র মহিলার কাছে, ওইটাও মহিলা ছিল, তার কাছে গিয়ে বলে যে, মানে এখানকার বার্মিজ ভাষায় বলছিল, উনি সিনিয়র হিসেবে, তাকে বললো যে দিয়ে দাও। ওকে দিলাম। আর হোটেল মোটেল কিছু দেখে নাই, শুধু পাসপোর্টের ইয়াটা নিল, ফিঙ্গারপ্রিন্টিং নেয় নাই, শুধু ছবি উঠাইলো, এন্ট্রি দিয়ে দিল। তো এই ছিল আমার মিয়ানমারের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স একজন বাংলাদেশি হিসেবে। তবে আপনারা যদি মিয়ানমার আসেন, অবশ্যই পেইড হোটেল বুকিং নিয়ে আসবেন। এটা নিয়ে শুনেছি হয়তো বা ট্রাভেল হিস্ট্রি আমার একটু মোটামুটি আছে দেখে হয়তো বা আমাকে আর অত বেশি জায়গা করে নাই, টুরিস্ট হয়তো বা মনে হয়েছে দেখে আমাকে অত বেশি প্রশ্ন করে নাই। যদি একটু কম হইতো হয়তো বা করতো, বা আর একটু প্রশ্ন সম্মুখীন আমার হইতে হইতো। আর আপনারা যদি কেউ মায়ানমার আসতে চান, ডেফিনেটলি মায়ানমার ভিজিট নিয়ে ইউনিপাল ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন, যেখানে আমি ওতপ্রোতভাবে জড়িত। নিঃসন্দেহে একটা স্মুথ ট্যুর আপনারা পাবেন। আর ভিসা, স্টিকার ভিসা যদি কেউ নিতে চান মায়ানমারের, তাও ইউনিপাল ট্যুরিজমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, সবচেয়ে কম খরচে এবং দ্রুততম প্রসেসিং আপনারা পাবেন। এই ব্লগটা ইতিমধ্যে অনেক অনেক লম্বা হয়ে গিয়েছে। ফাইনালি এই রুমটা নিলাম, এটার জন্য 600 টাকা এক্সট্রা দিলাম, জাস্ট ওয়াশরুমটা আপগ্রেড করার জন্য। অ্যাটাচড ওয়াশরুম, দ্যাটস ইট। মোটামুটি এটা ভাড়া পড়লো $25, যেটা এদিক ওদিক মিলিয়ে মনে করেন 3000 টাকা বা 3100 টাকা এরকম পড়ছে কি, কারেন্সি রেটে বেশ কম সব মিলিয়ে। আর এই পর্যন্ত কেমন আপনারা উপভোগ করলেন আজকে প্রথম এই ব্লগটা মায়ানমার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিফারেন্ট সব জায়গাগুলোতে যাব, মায়ানমারকে যতটা সম্ভব উইদিন টাইম এক্সপ্লোর করার চেষ্টা করবো, আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করবো। যদি কিছুটা হলো উপভোগ করে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এটা আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।